যে বাংলাদেশ জামাতি ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে যে ইশতেহারটি ঘোষণা করেছে, পুরো ইশতেহারের মধ্যে একটি শব্দ ইসলাম নেই, একটি শব্দও নেই। আমাদের সঙ্গে শাহ ইফতেখার তারিক আছেন, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আছেন ইশতিয়াক আহমেদ নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল, এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শাহ ইফতেখার তারিক, আপনাকে দিয়ে একটু শুরু করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নির্বাচনী ইশতেহার সঙ্গে জামায়াতের ইশতেহার, একটা বড় দলের ইশতেহার, একসময় আপনারা এই জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন, পরে ছেড়ে গেছেন, সেসব মিলিয়ে ইশতেহার নিয়ে একটু কথা বলতে চাই। আপনার মন্তব্যটা শুরুতে একটু নিয়ে নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনায় যারা যুক্ত রয়েছেন সেই বিজ্ঞ সহ আলোচকদেরকে, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, এই অনুষ্ঠান দেখছেন, সেই সমস্ত দর্শকদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ইশতেহার নিয়ে প্রশ্ন করেছেন। প্রথমেই যেহেতু নির্বাচন খুব কাছেই, রাজনৈতিক দলগুলি ইশতেহার ঘোষণা করবে, এটা খুবই স্বাভাবিক। এই জন্য আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, বাংলাদেশ জামাত ইসলামী ইশতেহার ঘোষণা করেছে। তাদের এই ইশতেহার ঘোষণা বিষয়টি আমি এভাবে মূল্যায়ন করতে চাই যে ইশতেহার তখনই ঘোষণাটা ফলপ্রসূ হয় যখন এই ইশতেহার বাস্তবায়নের সুযোগ তৈরি হলে ইশতেহারটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়। আমি আশা করব সবগুলি রাজনৈতিক দলই সেই সদিচ্ছা নিয়েই ইশতেহার ঘোষণা করেছে। আমি ইশতেহার সংক্ষিপ্তভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার তো পড়েছি, এবং সেই সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের ইশতেহারটাও পড়েছি। ভালো, বাংলাদেশ জামাত ইসলামের ইশতেহারটাও বেশ ভালো ইশতেহার হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশেরটা তো আমাদেরই ইশতেহার, আমরা তো এটাকে ভালো বলবই। মূল্যায়ন এতটুকুই, এবং আশা করি যে সকলে এই মূল্যায়নটা করবে যে বাংলাদেশ জামাতি ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে যে ইশতেহারটি ঘোষণা করেছে, পুরো ইশতেহারের মধ্যে একটি শব্দ ইসলাম নেই, একটি শব্দও নেই, যেটা আমাকে কিছুটা ব্যথিত করেছে, কিছুটা উদ্বিগ্ন করেছে, এবং কিছুটা আশাহত করেছে। আমি আশা করেছিলাম, আশাটা এই জন্যই যেহেতু নামের সাথে বাংলাদেশ জামাতি ইসলামী আছে, এবং তাদের সিলেবাস এবং অন্যান্য বিষয়ে তাদের কর্মীদেরকে যেভাবে তারা তৈরি করেছেন বা বলেছেন, মাওলানা মওদুদী সাহেবের যে সমস্ত লেসন তাদেরকে দেওয়া হয়েছে, রব, ইলাহ, দ্বীন, এই সমস্ত যা যা শেখানো হয়েছে, আজকের ইশতেহারে তার কোনো প্রতিফলন আমি দেখতে পেলাম না। এটা আমি কিছুটা আশাহত হয়েছি। তারপরেও আমি তাদেরকে সাধুবাদ জানাই এই ইশতেহার ঘোষণার জন্য। সেটা তাদের নিজস্ব একান্তই নিজস্ব দলীয় বিষয়, তারা সিদ্ধান্ত নেবেন। এটা তারা ইচ্ছা করেই করেছেন কিনা, কারণ এটা মডার্ন জামায়াত তারা অনেকে বলেন যে সেই জায়গায় সেটা কিনা, যদি আমি ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরীর কাছে জানবো। একটা ছোট্ট বিরতি নিয়ে সাধুবাদ জানাতে চাই। এটাকে যদি তারা স্বচ্ছ করেন, আমি তাদের এটার কোনো সমালোচনার কোনো জায়গা দেখি না। তারা ইচ্ছে যে কোনো রাজনৈতিক দল তার আদর্শকে পরিবর্তন করতেই পারে। করেছে কিনা ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরীর কাছে একটু যাবো। একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাকে। বিরতি নিয়ে বাকি দুজনের মন্তব্য একটু নেব। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনার কাছে বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, যেটি শাহ ইফতেখার তারিক বলছিলেন যে অভিযোগ, আমি নিজেও এটি দেখেছি, জামায়াতে ইসলামী কোনো ইসলামের বিষয়ে কোনো কিছু তাদের ইশতেহারে রাখেনি। জামাত ইসলাম কি সেই আগের জামাত ইসলাম নেই, মডার্ন একটা জামাত ইসলাম? ধন্যবাদ একাত্তরকে এবং যারা শুনছেন এবং আমার সহ আলোচক বৃন্দ। প্রথম কথা হচ্ছে, জামাত ইসলামী অবশ্যই একটা ইসলামী দল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের রাষ্ট্রের মূলনীতি হচ্ছে চারটি। একটা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এবং জামাত যে নির্বাচনী ইয়াটা দিয়েছে, ইশতেহারটা দিয়েছে, সেটি তার দলের দিকে তাকিয়ে নয়, সেটি রাষ্ট্রে এবং জনগণের দিকে তাকিয়ে দিয়েছে। তার প্রথম যে কথা সেটা হচ্ছে নিরাপদ ও মানবিক বাংলাদেশ, আর সেটিকে 8টি ভাগে ভাগ করেছে এবং 26টি বিষয়কে অ্যাড্রেস করেছে, 41টা দফা বা প্রতিশ্রুতি সেখানে দিয়েছে। তাহলে কি আপনারা
আপনারা আপনারা যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান, 200 আসনের বেশি পেয়ে গেলেন, সংবিধান সংশোধনের সুযোগ আপনাদের হাতে চলে এলো, তখন মানে জনগণ আপনাদের সেটা দিল, তখন কি আপনারা তখন তো আপনাদের হাতে সেই সুযোগগুলো থাকছে, জনগণ আপনাদেরকে রায় দিয়েছে যে তুমি ইসলাম ভিত্তিক একটা রাষ্ট্র তৈরি করো, সুতরাং আপনারা তো তখন আর সেটি করতে পারবেন না, প্রতিশ্রুতি দেননি আপনারা। আমরা তো সেটা করার কথা বলিও নি, আপনারা করতেও চান না, মানে ইসলাম আমরা করতেও চাই না। ওকে, আমরা করতেও চাই না, কারণ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমি যখন আমার ইস্তিহারটা টোটালি বাস্তবায়ন করব, তখন সেখানে আল্লাহ রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলেছে, এই যে আমাদের 5টা ভাগে শর্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সততাকে বলার জন্য, ঐক্যকে বলছি, ইনসাফকে বলা হচ্ছে, দক্ষতাকে বলা হচ্ছে, কর্মসংস্থানকে বলা হচ্ছে। আর না যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতিকে, ফ্যাসিবাদকে, আধিপত্যবাদকে, বেকারত্বকে এবং চাঁদাবাজিকে। এই জিনিসগুলো যদি কমপ্লিটলি বাস্তবায়ন করা হয়, তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গির আলোকে তাহলে কিন্তু দেশবাসী তার যথেষ্ট মানে অন্য দলগুলো তো তাই বলছে, অন্য দলগুলো তাই বলছে, তাহলে তারা তাদের সঙ্গে তো আপনাদের তাহলে কোনো পার্থক্য নেই। তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে মূল্যবোধ এবং নৈতিকতা। একজন ইসলাম প্র্যাকটিস করা মানুষ যখন কোনো প্রতিশ্রুতি দেয়, সে কথাটা সে রাখে। আর যখন একজন অন্য জায়গার একজন ভদ্রলোক এটা বলে, বেশিরভাগ ক্ষেত্রে সে তার কথা রাখতে ব্যর্থ হয়। না, এটা তো বলা যায় না, এটা বলা যায় না। আমি একটু শেষ করি। এখন সেটা হচ্ছে আমাদের যে আজকের যে ম্যানিফেস্টোটা ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু বেসিক্যালি নিরাপদ বাংলাদেশ এবং নিরাপদ এবং মানবিক বাংলাদেশের কথা বলা হয়েছে। টোটালি আমি কি একটু ছোট করে সবগুলো বিষয়কে একটু বলবো? না, অসুবিধা নেই, ওটা অলরেডি আমরা সবাই জানি, সুতরাং এটা সময়ও ওইভাবে পাওয়া যাবে না। যদি সাহিত্যকার তারিখ যদি কোনো সম্পূরক কিছু করতে চান তাহলে করতে পারেন। আমি একটু নাসির ভাইয়ের কাছে যাব। সাজ্জাদ আলী চৌধুরী ভাইকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই যে জামাত ইসলামীর মরহুম প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী, তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন আমাদের পার্লামেন্টের বুনিয়াদী দৃষ্টিভঙ্গি হবে যেসব বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান ও পথনির্দেশ দিয়েছেন সেসব বিষয়ে আমরা আইন প্রণয়ন করব না, বরং প্রয়োজন অনুযায়ী আল্লাহর বিধান ও পথনির্দেশের আলোকে ব্যাখ্যামূলক আইন গ্রহণ করব। আর যেসব বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো বিধান বা পথনির্দেশ প্রদান করেননি, আমরা মনে করব সেসব ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের কর্মের স্বাধীনতা প্রদান করেছেন, তাই কেবল এসব বিষয়ে আমরা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে আইন প্রণয়ন করব। এখানে পার্লামেন্টের বুনিয়াদী দৃষ্টিভঙ্গি জামাতের যে প্রতিষ্ঠাতা যেটা ঘোষণা করেছেন, সেই জায়গা থেকে আপনাদের বর্তমান গৃহীত নীতি দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা, এবং জামাতের প্রতিষ্ঠাতার চাইতে আপনাদের বর্তমান গৃহীত নীতিকে শ্রেষ্ঠতর মনে করছেন কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম জিনিসটা হচ্ছে আপনারা মানে সবসময় মানে আমি খেয়াল করছি জামাতের ইস্যুগুলো কি ইসলামাইজেশন হচ্ছে কিনা, মেনটেন করছে কিনা, পর্দা ঠিক মতো মেনটেন করছে কিনা, এটা নিয়ে খুব দেখলাম, খুব মানে খুব সোচ্চার। কিন্তু আপনারা অন্য দলগুলো কেন ইসলামাইজেশন করছে না, বিএনপি কেন করছে না, আওয়ামী লীগ করছে না কেন, সে ব্যাপারে দেখলাম যে আপনাদের খুব উদাসীন। তাদের নামের সাথে কিন্তু ইসলামী দল নাই। আমি একটু শেষ করি। আমরা তো এখানে ঝগড়া করতে আসি নাই, আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা করি। এখন যে কথাটা হচ্ছে, আপনি যেটা বলছেন, মাওলানা মওদুদী সাহেব কিছু কথা বলে গেছেন। এখন যে কথাগুলো বলেছেন, সে কথাগুলোতে আমি 5টা পয়েন্টে বললাম: সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান। এখন আর যেই জিনিসটা আমাদের কথাটা হচ্ছে, বাংলাদেশ এখন আমরা বাংলাদেশে রাজনীতি করছে জামাত ইসলামী, বাংলাদেশের প্রেজেন্ট সংবিধানকে সামনে রেখে, স্বাধীনতাকে মেনে নিয়ে। শুধু তাই না, বাংলাদেশের বর্তমান এক্সিস্টিং যে লগুলো আছে সেগুলোকে ধারণ করে। এখন এগুলোকে ধারণ যখন আপনি করবেন, তখন আপনাকে এগুলোকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এখন যেই জিনিসটা যেই জিনিসগুলো বাংলাদেশে এক্সিস্টিং ল কভার করে না, সেই জিনিসটি আপনি প্র্যাকটিস করবেন, বাট সেটা এখন আপনি এভাবে করে বলার সুযোগ নেই। এটাই হলো কথা। সাজ্জাদ ভাই, এই 54 বছর থেকে এই সংবিধানের এই মূলনীতি বা এইগুলি প্র্যাকটিস হয়েছে, তাহলে আমরা একটা পরিবর্তন, বিপ্লব, যে স্বপ্নগুলি আপনাদের কাছ থেকে আপনাদের কর্মীরা শিখেছে, তাহলে সেই স্বপ্নগুলি অনেকটা অসার হয়ে যাচ্ছে না? মানে সবই যদি বর্তমান পাটাতনের উপরেই যদি আপনারা করেন, তাহলে এই আলাদা সেকুলার একটা রাজনৈতিক দল হলেই তো চলে।
সেকুলার রাজনৈতিক দল এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে সেকুলার রাজনৈতিক দল তখন তারা পুঁজিবাদে বিশ্বাস করে, আমরা পুঁজিবাদে বিশ্বাস করি না। সেকুলার আপনি রাজনৈতিক যদি দল করেন না, এটা কি কোথাও আছে? পুঁজিবাদে বিশ্বাস করি না আমরা, পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তে নতুন কোন অর্থ ব্যবস্থা, সেটা কি তফসিলে ঘোষিত হয়েছে? না, হয়নি। আমি বলি হয়নি। আমি একটু অনেকক্ষণ বসিয়ে রেখেছি ইশতিয়াক আহমেদ নাসির, তাকেও একটু আলোচনায় যুক্ত করে নেই। নাসির ভাই শুনছিলেন, এবং যে আলোচনাটা এখানে একটু আপনার মন্তব্য দিয়েই শুরু করি, কারণ যেটা জামাত ইসলাম যেভাবে, ওনার একটা কথা আমি যদি একটু বলি, যে ওনারা যেহেতু ইসলাম ওনাদের দলের নামের সঙ্গে আছে, তাই ওনারা যে প্রতিশ্রুতি দেন সেটা ওনারা পালন করেন, অন্য দলগুলো পালন করে না। এই পার্থক্য ছাড়া মোটা দাগে মানে আপনারা যে ধরনের ইশতেহারগুলো দিয়ে দেবেন বা দিয়ে থাকেন, তার সঙ্গে তো আমি আসলে অন্য কোনো জায়গায় মানে শুধুমাত্র পালন করার জায়গা ছাড়া অন্য জায়গায় তেমন একটা পার্থক্য দেখি না। এই আলোচনায় যদি একটু যুক্ত হন আপনি। জি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি ৭১ টেলিভিশনকে, ৭১ টেলিভিশনের যারা দর্শক শ্রোতা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই বক্তব্যকে শুনছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমার সহ আলোচক যে কথাটি বলছেন, যে জামাত ইসলাম তার একটা ইলেকটোরাল ম্যানিফেস্টো ডিক্লেয়ার করেছে, একটা ইলেকটোরাল ম্যানিফেস্টো আগামী 5 বছর আমি নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য আমি কি করব। কিন্তু তারা তার মূল বক্তব্য থেকে অনেকটা দূরে সরে তথাকথিত রাজনীতির যে সস্তা বয়ানের মাধ্যমে রাষ্ট্রটাকে একটা ভিন্ন ক্যারেক্টারে তারা সাজাতে চায় ইসলামের মাধ্যমে। আমরা আল্লাহর সৃষ্টি, আমরা মানে কিন্তু মুসলমান। তার ইশতেহারে কোনো ইসলামী কোনো বিষয় নেই, এই অভিযোগ আছে। তারা বললাম তো যে তারা একটা ইসলামটাকে তারা রাজনীতিতে সেই সুদীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের আগে থেকে ইসলামটাকে তারা উইপনাইজ করেছে, তারা ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক স্বার্থটাকে হাসিল করতে চায়। মানুষকে অনেকভাবে তারা দে আর মিসলিডিং দ্য পিপলস, দে আর স্প্রেডিং দ্য রিউমার্স উইথ দ্য ডিসইনফরমেশন ইন দ্য নেম অফ ইসলাম। এটা অত্যন্ত দুঃখজনক। এই তাবৎ বিশ্বের এমন কোন রাষ্ট্র পাবেন না যেখানে শুধু ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। নো অ্যান্ড নেভার। আপনি ইরানে যান, ইরানের মানুষ এখন অনেক সংস্কারবাদী। ইরানে আজকে প্রগতিশীল গণতান্ত্রিক চিন্তা চেতনায় আজকে বিশাল বড় জনগোষ্ঠী সেখানে প্র্যাকটিসড, হাজার হাজার ছেলে আজকে গণতন্ত্রের দাবিতে আজকে রাজপথে তারা জীবন দিচ্ছে। এক মাশা আমিনী তার চুল কেটে দিয়েছিল, এই মাশা আমিনীর মৃত্যুকে, মাশা আমিনীর কে ধর্ম তো রাজনীতিতে নানান দেশেই ব্যবহার হয়েছে, হয়তো ইসলামের নামে না, কিন্তু ভারতেও তো আমরা ধর্মকে ব্যবহার হতে দেখেছি, কিন্তু সারা পৃথিবীতেই হয়। যারা করে তারা তো কন্ডেমড, সিভিয়ারলি কন্ডেমড। আজকে ইন্ডিয়াতে আজকে নরেন্দ্র মোদী সরকার আজকে চরমভাবে ধিক্কৃত এবং ঘৃণিত। জি, আজকে বাংলাদেশেও জামাত ইসলাম আমি দীর্ঘদিন ধরে ফয়েজ আহমদ আপনাকে একটু আলোচনায় যুক্ত করি। যে আলোচনাটা শুনছিলেন, আমরা বিরতির মধ্যেও বলছিলাম যে জামাত ইসলাম একটা 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 বিবর্তনের মধ্যে দিয়ে কি যাচ্ছে? আমার জন্য এই পজিশনে থেকে আলাপটা সম্পৃক্ত হওয়া খুব টাফ, বাট আমি যেহেতু পেশাগত জীবনে একজন সাংবাদিক, রাজনৈতিক সাংবাদিকতাই করেছি, গত 15 বছর অ্যাটলিস্ট নিবিড়ভাবে পলিটিক্যাল পার্টিগুলিকে দেখার যে সুযোগ আমার হয়েছে, তা জামাতকেও আমি দেখেছি, ইভেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপিতে দেখেছি। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে জামাত অনেকটা নীরবে নিবৃতে খানিকটা তার যে অতীত রাজনৈতিক অবস্থান বা অতীত রাজনৈতিক চর্চা আমি বলবো, সেই চর্চাটাতে খানিকটা বেরিয়ে এসেছেন নানান কায়দায়। এটার কি ইতিবাচক দিক কি নেতিবাচক দিক সেই আলোচনায় আমি যাব না। যদি খুব মোদ্দা কথায় বলি, ধরুন জামায়াত ইসলামী যে রাজনৈতিক চর্চা বা ধর্মের যে চর্চা বা রাজনীতিকে ঠিক ধর্ম মেনে রাজনীতিটা যেভাবে করতে চান, তার জায়গায় জামাত, আমরা জানি, আমার ভুলও হতে পারে আমার জানায়, আমরা জানি জামাত
গানের সঙ্গে মিউজিক প্রচারের বিরোধিতা করতেন। বাট এইবারের নির্বাচনে যদি দেখি, জামাতের খুব পপুলার অনেকগুলি ইলেকশনে যে থিম সং, হ্যাঁ, সেগুলি অল আর উইথ মিউজিকস, তাই না? সো জামাত কিন্তু এর জন্য কোনো এক্সপ্লেনেশন দেয়নি, জামাত নীরবে নিবৃতে। এটা হতে পারে পলিটিক্যাল বিবর্তন যদি তারা মনে করে, বা তারা যদি মনে করে যে সময়ের সঙ্গে যে জিনিসগুলি প্রয়োজন এগুলি ধারণ করার সঙ্গে ইসলামের ওই অর্থে সাংঘর্ষিক অবস্থা নেই, বা তার রাজনৈতিক অবস্থা যদি এই জায়গায় মডার্ন অপর পার্টি, লিবারেল পার্টিগুলির মতো করে চিন্তা করতে চান, সেটা তারা করতে পারেন। বাট এটা আমরা নিউ থিং, এটা আমরা দেখছি। অপরদিকে আমাদের ইউনিভার্সিটি কেন্দ্রিক যে ছাত্র রাজনীতিতে যদি আমরা খেয়াল করি যে প্রতিনিয়তই আমরা যে সমস্ত অভিযোগগুলি, মেজর অভিযোগ হচ্ছে লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতি। এই অভিযোগে বড় পার্টিসিপেন্টদের মধ্যে জামাত ছিল অন্যতম। জামাত লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করেছে দীর্ঘদিন। এনিহাও ওনারা হয়তো নানানভাবে ব্যাখ্যা দিতে পারবেন। এনিহাও এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বা নির্বাচনকে সামনে রেখে এখন কিন্তু ছাত্র শিবিরের লোকেরা সরাসরি জামাতের প্রোগ্রামে অংশ নিচ্ছে, জামাতের রাজনৈতিক কার্যক্রম বা নির্বাচনী কার্যক্রম খুব সক্রিয় ভূমিকা রাখছে। এর মধ্য দিয়ে আপনি যে এই কাজটা বলছিলেন যে দীর্ঘদিন যে জাতীয় রাজনীতির মতো করে চলবে, ছাত্র রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক দাবি দেওয়া ও ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে, সেই জায়গা থেকে খানিকটা সরে এসেছেন। আবার অপরদিকে জামাতের যে রাজনৈতিক চর্চা, সেক্ষেত্রে জামাত, এটা বললে আবার এটা খুব পলিটিক্যালি এখন নানানভাবে আলোচনা হচ্ছে, তো বলা খুব মুশকিল। তারপরে বলি যে জামাতের রাজনীতির একটা দীর্ঘ চর্চা আছে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে জামাতের লোকজন তার আদর্শ নিয়ে, মতাদর্শ নিয়ে এসে তার মতো করে কাজ করে, সে পলিটিক্যালি খুব ওখানে এক্সপোজ হয় না। তা আমরা কিন্তু 5 আগস্টের পর বা এই নির্বাচনকে সামনে রেখে যদি এই সময়টাকে দেখি, জামাতের এমন অনেক ব্যক্তিরা পলিটিক্যালি এক্সপোজ হয়েছেন যারা অতীত সময়ে সাধারণত তার পেশায় থেকে জামাতকে পছন্দ করতেই পারে। সাংবাদিকদের মধ্যে কেউ করতে পারে, ডাক্তার, জামাতের এরকম অনেকটা নিউট্রাল মনে করা হতো বা রাজনৈতিকভাবে পরিচয় নেই মনে করা হতো। এই সমস্ত ব্যক্তিরা জামাত করছেন, জামাতের পক্ষে সক্রিয় বয়ান উৎপাদনে বা অন্যায্য নয়, ন্যায্যতার ভিত্তিতেই করছেন হয়তো।